চেয়ারে কিংবা বেঞ্চে, কলেজে কিংবা কোচিং এ, যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা শুরু করব তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে। তো সুসংবাদটা হচ্ছে যে তোমাদের ইনবক্সে পাওয়া বিভিন্ন প্রশ্ন আর তোমাদের মনে জমে থাকা সব প্রশ্নগুলো নিয়ে না আমরা শুরু করতেছি ইনফো কর্নার। আর এই ইনফো কর্নারে আমরা আলোচনা করব তোমাদের ভর্তি পরীক্ষা এবং একাডেমিক রিলেটেড সকল প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে। আর সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট ভর্তি পরীক্ষা নিয়ে। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পছন্দের ভর্তি যুদ্ধে পছন্দের শীর্ষে থাকা একটা জায়গাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট। এই জায়গায় আমরা যদি ধরো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে ট্রিপলি, এই সাবজেক্টগুলো পড়তে চাই, ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো পড়তে চাই, কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, এইরকম ডিমান্ডফুল বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পড়তে চাই, অথবা পিওর সায়েন্স পড়তে চাই, যেমন কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুওলজি, বোটানি, এই বিষয়গুলো পড়তে গেলে কিন্তু আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট ভর্তি যুদ্ধে জয়ী হয়ে আসতে হবে। তাহলে আসো শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট ভর্তি পরীক্ষার এ টু জেড সবকিছু। সাথে থাকো আমার। দেখো, এই জায়গায় আমরা শুরুতে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট ভর্তি পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে। যারা একদম রিসেন্ট যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট ভর্তি পরীক্ষা হবে ঠিক সে বছরই এইচএসসি পরীক্ষায় পরীক্ষা দিয়ে পাশ করবে। তার মানে কেমন, যে ধরো 2020 সালের ভর্তি পরীক্ষায় সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট ভর্তি পরীক্ষা আছে, সেই ভর্তি পরীক্ষায় তারাই অংশগ্রহণ করতে পারবে যারা 2020 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে। কিন্তু এসএসসির পরে যদি তোমার কোনো কারণে শিক্ষা জীবনে ব্যাঘাত ঘটে, যদি কোনো কারণে গ্যাপ আসে, তাহলে কিন্তু সমস্যা নাই। কারণ এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে যাদের এইচএসসি সেশন 2020, কিন্তু এসএসসি সেশন হচ্ছে 2015 থেকে 2018। তার মানে এসএসসির পর যদি কোনো কারণে তোমার 3 বছর গ্যাপও পড়ে যায়, তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনায়াসে অংশ নিতে পারবে। তবে পরীক্ষা দিলে কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এক্ষেত্রে কিন্তু একটা মিনিমাম যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। সেটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ এর যোগফল, এবং এই জিপিএটা অবশ্যই চতুর্থ বিষয় সহ, এই চতুর্থ বিষয় সহ জিপিএ এর যোগফল তোমাকে হতে হবে 8। তার মানে এসএসসি এর জিপিএ আর এইচএসসি এর জিপিএ, এই দুটো জিপিএ এর যোগফল তোমার হতে হবে 8। তবে তুমি যদি এসএসসি বা এইচএসসি কোনটায় 3.5 এর নিচে পাও, তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। তার মানে কন্ডিশন হচ্ছে এসএসসি আর এইচএসসি এর দুইটাতেই 3.5 এর উপরে রেজাল্ট থাকতে হবে, এবং চতুর্থ বিষয় সহ দুইটার জিপিএ এর যোগফল হতে হবে 8। এবার আরেকটা প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম দেওয়া যাবে? না, আমি একটা কথা বলি, জন্ম একবার, মৃত্যু একবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ একবার, অ্যাপ্লাই করার সুযোগ একবার। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমাদের সকল প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে কিনা? এবার আরেকটা কথা বলি, যে দ্বিতীয়বার পরীক্ষা তো দেওয়া যাবেই না। তুমি কোনো কারণে যদি একবার অ্যাপ্লাই করো, পরীক্ষা দেওয়ার না দাও, দ্বিতীয়বার আর অ্যাপ্লাই করতে পারবে না। আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার সুযোগ একবার। এবার আরেকটা প্রশ্ন, যে ভাইয়া ইমপ্রুভমেন্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে কিনা? এই জায়গায় ইমপ্রুভমেন্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে যদি তুমি যোগ্যতা ফুলফিল করো, আর তার চেয়ে বড় কথা, তুমি যদি প্রথমবার অ্যাপ্লাই না করো। তুমি প্রথমবার পরীক্ষা দেওয়ার সময় এইচএসসি পরীক্ষা দিয়ে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা ইউনিটে অ্যাপ্লাই করো, তাহলে দ্বিতীয়বার তুমি পরীক্ষা দিয়ে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার সুযোগ একবার। এখন তুমি প্রথমবার পরীক্ষা দিলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে না, সেই ক্ষেত্রে দ্বিতীয়বার ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এবার আমরা আসবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিস্তারিত নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 200 নম্বরের পরীক্ষা হয়। এই 200 নম্বরের মধ্যে 80 নম্বর আসে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে, এবং ভর্তি পরীক্ষা হয় 120 নম্বরের। তাহলে এবার আসো আমরা একটু বোঝার চেষ্টা করি যে জিপিএ নম্বর বন্টনটা কেমন।
এসএসসি এর জিপিএ এর উপরে 30 নম্বর আর এইচএসসি এর জিপিএ এর উপরে 50 নম্বর। এই এসএসসি আর এইচএসসি এর জিপিএ এর মধ্যে এসএসসি আর এইচএসসি দুইটা মিলে মোট জিপিএ হচ্ছে 80। এবার খেয়াল করি যে এই নম্বরগুলো আমরা হিসাব করব কিভাবে। তো আমি তো এসএসসি তে A+ পেয়েছি বা এসএসসি তে 4.5 পেয়েছি, তাহলে আমি আমার নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিপিএ 80 এর মধ্যে কত নম্বর পেলাম এটা আমরা কিভাবে হিসাব করব। এই হিসাব করাটা খুবই সহজ। তুমি কি করবে, তুমি এসএসসি তে যে জিপিএটা পেয়েছো অবশ্যই চতুর্থ বিষয় সহ সেই জিপিএ কে তুমি গুণ করবে 6 দ্বারা আর এইচএসসি এর জিপিএ কে গুণ করবে 10 দ্বারা। আমি যদি দেখো আমাদের তো বর্তমান যুগে সবাই A+ পাই, যদি তোমার এসএসসি এর জিপিএ 5 হয় A+ হয় তাহলে তোমার মার্কস কত 5 * 6। এই জায়গায় যদি A+ হয় তাহলে 5 * 6 সমান হচ্ছে 30 আর এটাও যদি তুমি A+ পেয়ে যাও তাহলে 5 * 10 সমান 50। তার মানে তোমার কিন্তু নম্বর হয়ে গেল জিপিএ তে 80 তে 80। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি অলরেডি 80 নম্বর পেয়ে গেছো। কিন্তু অন্য কারোর জন্য যারা A+ মিস করছো তাদের ক্ষেত্রে হিসাবটা কেমন হবে, ধরো তোমার এসএসসি এর জিপিএ 4.5 এইচএসসি এর জিপিএ 4.5 তাহলে 4.5 * 6 এটা হচ্ছে 27 আর এখানে কত 4.5 * 10 এটা হচ্ছে 45, দুইটা মিলে হচ্ছে 72। তার মানে তুমি এসএসসি আর এইচএসসি এর জিপিএ তে মোট নম্বর তোমার 72। অর্থাৎ তুমি এসএসসি তেও যদি 4.5 আর এইচএসসি তেও যদি 4.5 হয় তাহলে তোমার মোট নম্বর হয় 72। এইভাবে তুমি কিন্তু তোমার নিজের জিপিএ থেকে কত নম্বর এটা নিজেই তুমি হিসাব করতে পারবে। এবার আমরা আসবো ভর্তি পরীক্ষা নিয়ে। তাহলে ভর্তি পরীক্ষা হচ্ছে 120 নম্বরের। এই 120 নম্বর আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ভর্তি যুদ্ধে জয়ী হতে গেলে একদিকে তোমাকে যেমন বৃত্ত ভরাট করতে হবে, হ্যাঁ, অন্যদিকে লিখিত পরীক্ষাতে অংশ নিতে হবে। বৃত্ত ভরাটে তোমার নম্বর হলো 75 আর লিখিত অংশে নম্বর হলো 45। এবার আমরা খেয়াল করি এই জায়গায় এই 75 নম্বরের জন্য তোমার সময় পাবে হচ্ছে 50 মিনিট আর লিখিত অংশের জন্য তোমার সময় পাবে 40 মিনিট। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোট 1.5 ঘন্টা, 50 মিনিট আর 40 মিনিট 90 মিনিট, তার মানে 1.5 ঘন্টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার তুমি খেয়াল করো যে এমসিকিউ অংশে 75 নম্বরের জন্য তোমাকে 60টি এমসিকিউ আনসার করতে হবে আর 60টা এমসিকিউ তার মানে প্রত্যেকটা এমসিকিউ এর নম্বর হচ্ছে 1.25 এবং 60টা এমসিকিউ উত্তর করার জন্য তুমি সময় পাবে 50 মিনিট। তার মানে একটা এমসিকিউ উত্তর করার জন্য তুমি সময় পাবে 50 সেকেন্ড। এক্ষেত্রে আমি আবার বলতেছি একটা এমসিকিউ উত্তর করার জন্য তুমি সময় পাবে 50 সেকেন্ড। এক্ষেত্রে আমি একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা প্রশ্নের তিনটাতেই গাণিতিক অংশ বেশি থাকে। অর্থাৎ আগে যে অঙ্কগুলো তুমি 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিটে করেছো ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর, সেই অঙ্কগুলোর উত্তর তোমাকে করতে হবে 50 সেকেন্ড বা তার চেয়ে কম সময়। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকদিন ভর্তি যুদ্ধে জয়ী হতে গেলে তোমাকে একদিকে টেকনিক্যাল হতে হবে, ফাস্টেস্ট ক্যালকুলেশন শিখতে হবে এবং খুব বেশি অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু তুমি ওই সময়ের মধ্যে খেলে দিতে পারবে না। এই জায়গায় আমরা যদি পরের কথাই বলি, আর এমসিকিউ রিটেন অংশে 40 মিনিট পরীক্ষা 45 নম্বর এবং এর জন্য কয়টা প্রশ্ন উত্তর করতে হবে এটা কিন্তু ফিক্সড না। রিটেন অংশে একটা প্রশ্নের জন্য তোমার নম্বর থাকে 2 থেকে 5, 2 থেকে 5 এর মধ্যে যে কোনো নম্বর থাকতে পারে। তোমার 4টা বিষয়ে 12 থেকে 16টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি বিষয়ে 3 থেকে 4টি সাধারণত প্রশ্নের উত্তর করতে হয়। এবার আমরা 5 নম্বর নিয়ে একটু কথা বলি। 5 নম্বর আমাদের এমসিকিউ অংশে 5 নম্বর হচ্ছে 30 আর রিটেন অংশে 5 নম্বর হচ্ছে 12 আর এমসিকিউ আর রিটেন মিলে 5 নম্বর হচ্ছে 48। আমি আবারো বলতেছি, এমসিকিউ অংশে 5 নম্বর 30 আর রিটেন অংশে 5 নম্বর 12 আর এমসিকিউ আর রিটেন মিলে 5 নম্বর হচ্ছে 48। এবার আমরা সহজ একটা ক্যালকুলেশন শিখব, সেটা হচ্ছে ফেল করার হিসাব। দেখো এই তিনটার মধ্যে যে কোনো একভাবে ফেল করলে তুমি কিন্তু ফেল, তুমি যতই নম্বর পাও তুমি ফেল। কেমন, ধরো তুমি এমসিকিউ অংশে পেলে হলো 75 নম্বর আর রিটেন অংশে তুমি পেলে হচ্ছে 11 নম্বর। এই জায়গায় তাহলে তুমি নম্বর পেলে 75 আর 11 86 নম্বর পেয়েও তুমি কিন্তু ফেল, কারণ তুমি রিটেন অংশে ফেল করছো, তুমি 12 তুলতে ব্যর্থ হয়েছো।
আবার যদি দেখা যায় তুমি এমসিকিউ অংশে পেলে 29 আর রিটেন অংশে তুমি পেলে 45, তবুও তুমি কিন্তু ফেল, কারণ তুমি এমসিকিউ তে ফেল। আবার যদি দেখা যায় যে তুমি এমসিকিউ তে সাপোজ পেয়েছো 30 আর রিটেন অংশে তুমি পেয়েছো 17, তাহলে 30 আর 17 দুইটাতেই পাস করছো 47, কিন্তু তুমি কম্পাইললি ফেল করছো, তবুও তুমি ফেল। তো তুমি যদি যে কোনো একভাবে ফেল করো তাহলে যতই নম্বর পাও তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এবার আমরা আসবো যে ভাইয়া আমি পাস করছি, এখন পাস করলে তোমার যে লিখিত খাতা মূল্যায়ন হবে এমন কিন্তু কোনো কথা নেই, কারণ এই জায়গায় লিখিত খাতা তখনই মূল্যায়ন হবে যখন তুমি এমসিকিউ অংশে পাস করবে। তার মানে যারা এমসিকিউ তে পাস করবে তাদেরই রিটেন খাতা মূল্যায়ন হবে, কিন্তু এমসিকিউ তে পাস করলে লিখিত খাতা মূল্যায়ন হবে এটাও নিশ্চয়তা দিয়ে বলা যায় না। কেননা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তার মোট আসন সংখ্যা 5 গুণ খাতা 5 গুণ লিখিত খাতা মূল্যায়ন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটির মোট আসন সংখ্যা হচ্ছে 1795, আর 1795 এর 5 গুণ হচ্ছে 8975, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8975টি লিখিত খাতা মূল্যায়ন করবে। অর্থাৎ এমসিকিউ অংশে যাদের মেধাক্রম 1 থেকে 8975 এর মধ্যে তাদের রিটেন খাতায় শুধুমাত্র মূল্যায়িত হবে। এই জায়গায় খেয়াল করো যে 8975 জনের খাতা মূল্যায়িত হবে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে ভালো করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এমসিকিউ অংশে যদি 8975 জনের মধ্যে না থাকো, রিটেন পরীক্ষা যতই ভালো দাও না কেন তোমার খাতায় কিন্তু মূল্যায়িত হবে না। এই জায়গায় অতএব ভালো করে কোপ দিতে হবে এমসিকিউ তে। এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটিতে তুমি 31টা বিভাগ, আমি আবার বলতেছি 31 সাবজেক্টস, 31টা সাবজেক্টে 1795টি আসন আছে। 1795 এই কোয়ালিটিতে তুমি সুযোগ পাবে 5টি অনুষদ এবং 5টি ইনস্টিটিউটে পড়াশোনা করার। এই জায়গায় 5টি অনুষদের মধ্যে আছে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ এবং ফার্মেসি অনুষদ। এবার আমরা যদি খেয়াল করব বিজ্ঞান অনুষদে তোমার আছে 5টা বিষয়। বিজ্ঞান অনুষদের 5টা বিষয় হচ্ছে আমি যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স এন্ড ইনফরমেটিক্স এন্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই 5টি বিষয় আছে হচ্ছে বিজ্ঞান অনুষদে। জীববিজ্ঞান বিষয়ের সাবজেক্টগুলো হচ্ছে খুবই চমকপ্রদ। আমরা যদি বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফিশারিজ, বোটানি, জুওলজি, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট এবং সাইকোলজি, এই 8টি বিষয় পড়ার সুযোগ আছে জীববিজ্ঞান অনুষদে। প্রকৌশল অনুষদের বিষয়গুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো। আমি যদি বলি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, এরপরে আছে হচ্ছে তোমার রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই 5টি বিষয় পড়ার সুযোগ পাবে তুমি প্রকৌশল অনুষদে। আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদে আছে 4টা বিষয়, জিওলজি, জিওগ্রাফি, ওশেনোগ্রাফি এবং ডিজাস্টার সায়েন্স ম্যানেজমেন্ট, এই 4টি বিষয়। এবং ফার্মেসি অনুষদে ওয়ান এন্ড অনলি ফার্মেসি বিষয়টা আছে। এবার তুমি খেয়াল করো যে এই যে যতগুলো অনুষদ আছে বা যতগুলো ইনস্টিটিউট আছে সবগুলোর মধ্যে শুধুমাত্র ফার্মেসির ব্যাচেলর কোর্সটা 5 বছরের আর বাকি সবগুলা কিন্তু 4 বছরের। মনে রাখবে যে ফার্মেসি 5 বছর আর বাকি সবগুলার অনার্স 4 বছরের। তার মানে ফার্মেসি থেকে মাস্টার্স অনার্স করে বের হইতে তুমি বুড়া হয়ে যাবা, 5 বছর পর অনার্স করতে হবে। এবার আমরা আসি যে হচ্ছে ইনস্টিটিউট 5টা কি কি। ইনস্টিটিউট 5টা হচ্ছে ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ। এই জায়গায় তোমার এখানে যে সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। তারপরে আছে ইনস্টিটিউট অফ নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স, এখানের বিষয়টা হচ্ছে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান। এই জায়গায় ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ার তুমি সুযোগ পাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই জায়গায় তারপরে আছে যে আমরা চামড়া নিয়ে অনেক আগে গিয়ে কিন্তু বাংলাদেশ এই চামড়ার প্রক্রিয়াজাতকরণ নিয়ে যে ইনস্টিটিউটে পড়াশোনা করা হয় সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। এই ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে আছে 3টি বিষয়, সেগুলো কি কি?
লেদার ইঞ্জিনিয়ারিং, লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এন্ড ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই তিনটি বিষয়। এবং আরেকটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এখানে তুমি দুইটা বিষয়ে পড়ার সুযোগ পাচ্ছ, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান বিষয়, আরেকটি হচ্ছে জীববিজ্ঞান বিষয়। এই পাঁচটি অনুষদ এবং পাঁচটি ইনস্টিটিউটের 31টা বিষয়ে 1795 জন শিক্ষার্থী বাছাই করার জন্য অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ভর্তি পরীক্ষা। তো বাচ্চারা, এবার আমরা আরেকটা প্রশ্নের উত্তর দেই যে আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে সবগুলো বিষয়ে পড়ার সুযোগ পাবো? না, এখানে প্রত্যেকটা বিষয়ে পড়ার জন্য আলাদা আলাদা শর্ত আছে। আমি ভিডিও ডেসক্রিপশনে সেই শর্তগুলোর একটা ছবি তোমাদেরকে দিয়ে দেব, একটু আলোচনা করি। যেমন তুমি যদি ফার্মেসিতে পড়তে চাও, তোমাকে ক ইউনিট ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিতে মিনিমাম 15 এবং বায়োলজিতে মিনিমাম 15 পেতে হবে। তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে চাও বা সিএসসি, তুমি যদি সিএসসি করতে চাও, তোমাকে ম্যাথে 18 পেতে হবে, ফিজিক্সে 18 পেতে হবে। এরকম প্রত্যেকটা বিষয় পড়ার জন্য আলাদা আলাদা শর্ত আছে। তুমি ওই শর্ত পূরণ করতে পারলেই ওই বিষয়ে পড়ার সুযোগ পাবে, নচেত না। এবং মেধাক্রম অনুযায়ী তোমাকে কিন্তু আবার ওই বিষয়টা পেতে হবে, দুইটা কন্ডিশন। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন নিয়ে। মানবন্টনে আমি যদি বলি যে আমাদের লিখিত পরীক্ষা তো হচ্ছে 120 নম্বরের। এই 120 নম্বরের মধ্যে তোমাকে 4টা বিষয় উত্তর করতে হবে, সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। 4টাতেই সমান সমান নম্বর, 30 30 30 30, 4টাতে 120। এই জায়গায় এমসিকিউ অংশ হলো 18.75, রিটেন অংশ প্রত্যেকটা বিষয় হচ্ছে 11.25। এই 18.75 এর জন্য তোমার প্রত্যেক সাবজেক্টে 15টা করে এমসিকিউ এর উত্তর করতে হবে, 15টা করে এমসিকিউ। ফিজিক্সে 15টা এমসিকিউ, কেমিস্ট্রিতে 15টা, ম্যাথে 15টা, বায়োলজিতে 15টা। এবার আমি বলি যে হচ্ছে তোমরা অনেকেই চিন্তা করতে পারো যে ভাইয়া আমি তো ম্যাথে দুর্বল, আমি তো জীববিজ্ঞানে দুর্বল, এই ম্যাথ বা জীববিজ্ঞানের কোনোটা একটা ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে, অবশ্যই সুযোগ আছে। খুশির বিষয় যে তুমি চাইলে এই ম্যাথ বা জীববিজ্ঞানের যে কোনো একটার পরিবর্তে বাংলা বা ইংরেজির যে কোনো একটা উত্তর করতে পারো। তো এখন তুমি প্রশ্ন, তুমি কোনটাকে বাদ দিতে পারবে? তুমি বাদ দিতে পারবে তোমার যেটা ফোর্থ সাবজেক্ট বা তোমার যেটা চতুর্থ বিষয়, সেই চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি বাংলা বা ইংরেজি উত্তর করতে পারবে। যেমন তোমার চতুর্থ বিষয় গণিত, তাহলে তুমি গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা উত্তর করতে পারবে। আবার তোমার চতুর্থ বিষয় হচ্ছে জীববিজ্ঞান, তাহলে তুমি জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা বা ইংরেজি যে কোনো একটা উত্তর করতে পারবে। কিন্তু তোমার চতুর্থ বিষয় জীববিজ্ঞান, তুমি কিন্তু গণিত বাদ দিতে পারবে না, তুমি জীববিজ্ঞান বাদ দিতে পারবে। চতুর্থ বিষয় তোমার গণিত, তাহলে তুমি কিন্তু গণিত বাদ দিতে পারবে, কিন্তু জীববিজ্ঞান বাদ দিতে পারবে না। আবার অনেকেই আছে যে আমরা গণিত বা জীববিজ্ঞানের যে কোনো একটা পড়ি নাই, আমি হয়তো গণিত পড়ি নাই বা আমি হয়তো জীববিজ্ঞান পড়ি নাই, সেক্ষেত্রে তুমি যে বিষয়টি পড়নি এবং তোমার যেটি চতুর্থ বিষয়, সেই দুটির পরিবর্তে তুমি বাংলা ইংরেজির দুটি উত্তর করার সুযোগ পাবে। ক্লিয়ার? এখন তবে একটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জায়গায় যে তুমি ধরো যে কোনো কারণে তুমি জীববিজ্ঞান উত্তর করলে না, তুমি যদি জীববিজ্ঞান বাদ দিয়ে দাও তাহলে কিন্তু অ্যালার্মিং। তুমি জীববিজ্ঞান অনুষদের সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট এই সাবজেক্টটা ছাড়া বাকি যে 7টা বিষয় আছে, সেই 7টা বিষয় তুমি কিন্তু পড়ার সুযোগ পাবে না চান্স পেলেও। আবার ফার্মেসিতে তুমি পড়ার সুযোগ পাবে না। জীববিজ্ঞান অনুষদে খুব ভালো ভালো সাবজেক্ট আছে, কি কি? আমি যদি বলি মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, এই বিষয়গুলো কিন্তু জীববিজ্ঞান অনুষদে, সেগুলো তুমি পড়ার সুযোগ পাবে না চান্স পেলেও। ফার্মেসিতে চান্স পেলেও পড়ার সুযোগ পাবে না। তুমি খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে চান্স পেলেও পড়ার সুযোগ পাবে না। এবং আইআর এর একটা সাবজেক্ট, সেটা হচ্ছে জীববিজ্ঞান বিষয়, এই বিষয়টিতেও তুমি পড়ার সুযোগ পাবে না। অর্থাৎ 31টি বিষয়ের মধ্যে 10টি বিষয় পড়া থেকে তুমি বঞ্চিত হবে যদি তুমি জীববিজ্ঞান উত্তর না করো। এবার যদি আমি গণিত বাদ দিই তাহলে কি হবে? গণিত বাদ দিলে 31টার মধ্যে 12টাতেই তুমি পড়ার সুযোগ পাবে না, তারপরে 12টা থেকে তুমি অটোমেটিক্যালি বাদ। সেই 12টা কি কি? বিজ্ঞান অনুষদের 4টা বিষয়, কেমিস্ট্রি ছাড়া যে 4টা আছে, ফিজিক্স, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স
অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলোতে তুমি পড়ার সুযোগ পাবে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগ পাবে না। প্রকৌশল অনুষদের যে 5টা বিষয় আছে 5টার কোনোটিতেই তুমি পড়ার সুযোগ পাবে না যদি তুমি গণিত বাদ দাও। এবং আইইআর এর তুমি ভৌত বিজ্ঞান বিষয় সাবজেক্টটিতেও তুমি পড়ার সুযোগ পাবে না। অর্থাৎ 31টি বিষয়ের মধ্যে 12টি বিষয় থেকে পড়াশোনা থেকে তুমি বঞ্চিত হবে। আরেকটা কথা ভাইয়া, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে অন্ধকারে ঢিল ছিল বা কিনা, যদি অন্ধকারে ঢিল ছিল একটা ভুল উত্তরের জন্য তোমার কিন্তু 0.25 নম্বর কাটা যাবে। তার মানে তুমি যদি 4টা ভুল উত্তর করো তোমার 1 নম্বর কাটা। আরেকটা জিনিস, খুবই সতর্কতার সহিত তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবই আসে ম্যাথমেটিক্স, ম্যাক্সিমাম প্রশ্ন ম্যাথমেটিক্যাল, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। অতএব ক্যালকুলেশন কিন্তু শিখতে হবে মাথায়, কারণ ক্যালকুলেটর নেওয়া যাবে না। আরেকটা জিনিস যে হচ্ছে আমরা এমসিকিউটা পূরণ করব কিভাবে, বল পয়েন্ট দিয়ে পূরণ করব না পেন্সিল দিয়ে পূরণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে এই ক্ষেত্রে একদম স্ট্রিক্ট, তোমাকে অবশ্যই কালো কালি বল পয়েন্ট কলম দ্বারাই এমসিকিউ উত্তরপত্র পূরণ করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনসার শিট দেবে একটা, এমসিকিউ আনসার শিট তোমাকে একটাই দেওয়া হবে, রিটেন আনসার শিটও তোমাকে একটি দেওয়া হবে। তুমি যদি কোনো ক্রমে ভুল করো তাহলে সেটা চেঞ্জ করে দেবে না। অতএব খুবই সতর্কতার সহিত তোমাকে এই উত্তরপত্রগুলো মূল্যায়ন পূরণ করতে হবে। তবে থরথর করে কেঁপো না, থরথর করে কাঁপা শুরু করলে অটোমেটিক্যালি ভুল হয়ে যাবে। তো আমাদের কয়েন নিয়ে আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েনের যত ইনফরমেশন আছে সবগুলো নিয়ে কথা বললাম। ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আমরা কয়েনের ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, তোমরা এরপরে কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাও সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় নিয়ে হাজির হব। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশের মানুষগুলোকে ভালো রেখো। আর হ্যাঁ, অবশ্যই বাসায় থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে। লাভ ইউ অল।